শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি আবার এসেছি তোমাদের আরেকটা ক্লাস নেওয়ার জন্য। দেখো, গত ক্লাসে আমি তোমাদের একটা গদ্য পড়িয়েছিলাম, বাংলা ক্লাসের একটা গদ্য পড়িয়েছিলাম। সেই গদ্যটার নাম ছিল আমাদের লোকশিল্প। আমি তোমাদেরকে সেই গদ্য সম্পর্কে আমার সাধ্যমতো তোমাদেরকে সেই সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছিলে। আর সেই গদ্যটা অবশ্যই তোমরা আমাদের লোকশিল্পটা অবশ্যই তোমরা বাড়িতে পড়েছো। ওইটা যখনই তোমরা ভালো করে পড়বে তখনই কিন্তু তোমাদের আর বহু নির্বাচনী এবং সৃজনশীলে কোনো সমস্যা থাকবে না। আজকে আমি তোমাদেরকে নতুন একটি গদ্য নিয়ে ধারণা দিতে চাচ্ছি। সেই গদ্যটির নাম দেখো, এখানে লেখা আছে সুখী মানুষ, লিখেছেন মমতাজ উদ্দিন আহমদ। এই গদ্যটা সম্পর্কে আজকে আমি তোমাদের ধারণা দেব। প্রথমেই যে ধারণাটা আমি তোমাদেরকে দেব সেটা হচ্ছে সুখী মানুষের যে লেখক মমতাজ উদ্দিন আহমদ তার সম্পর্কে। দেখো, মমতাজ উদ্দিন আহমদ পশ্চিমবঙ্গের মালদহ জেলায় 1935 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। এখানে লেখা আছে তার জন্মকাল সম্পর্কে। 1935 সালে তার জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি বাংলা ভাষা সাহিত্য বিষয়ে সরকারি কলেজে দীর্ঘদিন অধ্যাপনা শেষে 1992 সালে জন্মগ্রহণ করে। তাহলে দেখো শিক্ষার্থীরা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সে লাভ করেছে। অবশ্যই তোমরা এটা আন্ডারলাইন করবে। এবং তারপর তিনি বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে সরকারি কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন এবং সেখান থেকে তিনি যে অবসর নিয়েছেন সেটা কত সাল? সেটা ছিল 1992 সাল। 1992 সালে তিনি অবসর নেন তার চাকরি জীবন থেকে। নাট্যকার ও নাট্যাভিনেতা হিসেবে তিনি বাংলাদেশে একজন খ্যাতিমান ব্যক্তিত্ব। আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, তোমরা হয়তো অনেকেই মমতাজ উদ্দিন আহমদকে চিনে থাকবে, কেননা তিনি শুধু নাটক লেখেন না, তিনি নাটকে অভিনয় করেছেন। সেজন্য এখানে তোমাদের বলা আছে তিনি শুধু নাট্যকার নয়, নাট্যাভিনেতা হিসেবে তিনি যথেষ্ট পরিচিত এবং একজন খ্যাতিমান ব্যক্তিত্ব। তার উল্লেখযোগ্য কিন্তু অনেক রচনা আছে, মানে নাটক আছে। সে নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য যদি দুইটা নাটকের নাম আমি বলতে চাই তাহলে হবে স্বাধীনতা আমার স্বাধীনতা, এবং দ্বিতীয় নাটকটা হচ্ছে রাজা অনুসারের পালা। আরো আছে যেমন সাতঘাটের কানাকড়ি, আমাদের শহর, হাস্য লাস্য ভাষ্য, গ্রন্থ গবেষণা, বাংলাদেশের এই নাটকের ইতিবৃত্তি, বাংলাদেশের থিয়েটারের ইতিবৃত্তি ইত্যাদি। তাহলে আমি আরেকবার বলছি, তার উল্লেখযোগ্য যে রচনাগুলো আছে, নাটকগুলো আছে, সেই নাটকগুলোর নামগুলো হচ্ছে স্বাধীনতা আমার স্বাধীনতা, রাজা অনুসারের পালা, সাতঘাটের কানাকড়ি, আমাদের শহর মানে আমাদের শহর, হাস্য লাস্য ভাষ্য, আর প্রবন্ধ গবেষণা হিসেবে আছে বাংলাদেশের নাটকের ইতিবৃত্তি নয় কিন্তু ইতিবৃত্ত, বাংলাদেশের থিয়েটারের ইতিবৃত্ত ইত্যাদি। শিক্ষার্থীরা, তোমাদেরকে প্রথমে যেটা আমি বলতে যাচ্ছি, এখানে তার উল্লেখযোগ্য যে রচনা মানে যে নাটকগুলো আছে সেই নাটকের নামগুলো তোমরা অবশ্যই সুন্দর করে পড়বে এবং মুখস্থ করবে, এবং যে প্রবন্ধ গবেষণাগুলো আছে সেই নামগুলো কিন্তু তোমরা মুখস্থ করবে, কেননা বহু নির্বাচনী প্রশ্নে কিন্তু এগুলো আসতেই পারে যে তার কয়েকটা নাটকের নাম বলো, কয়েকটা প্রবন্ধ গবেষণার নাম বলো। ঠিক আছে, অবশ্যই তোমরা এগুলো আন্ডারলাইন করে করে মুখস্থ করবে। তারপরে দেখো, তিনি কিন্তু আরো গল্প লিখেছেন, উপন্যাসও লিখেছেন এবং সরস রচনাও তিনি করেছেন। সাহিত্যে অবদানের জন্য শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক সহ বিভিন্ন সাহিত্য পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। তার এই সাহিত্য রচনার জন্য তিনি কিন্তু অনেক সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তার মধ্যে তিনটে এখানে উল্লেখ করা আছে, যে শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার এবং 21 পদক সহ বিভিন্ন সাহিত্য পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। তাহলে শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই সুখী মানুষের লেখক মমতাজ উদ্দিন আহমদ সম্পর্কে কিছুটা ধারণা দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি চলে যাব এই মূল গল্পে যাওয়ার আগে প্রথমে আমি তোমাদেরকে এই চিত্রটা দেখাতে চাচ্ছি, যে চিত্রটা বইয়ে ফুটে উঠেছে, সুখী মানুষ মমতাজ উদ্দিন। দেখো, প্রথমে যে কথাটা বলবো বা পাঠের উদ্দেশ্য যেটা সেটা বলতে চাচ্ছি, যে এই নাটকটা মানে এটা কিন্তু নাটক না, এটা নাটিকা। এই নাটিকা পাঠ করে শিক্ষার্থীরা উপলব্ধি করবে যে অন্যায় ও অনৈতিকভাবে উপার্জিত অর্থবিত্তই মানুষের অশান্তির মূল কারণ, বরং সৎ পথে নিজ পরিশ্রমের মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করলে শান্তি মেলে। সুতরাং নীতিহীন পথে সম্পদ উপার্জনের পথ পরিহার করাই উত্তম। আমি এটা তোমাদের গদ্যের শেষে বলতাম, কিন্তু প্রথমে বললাম এই কারণেই যে তোমাদের মূল কথাটা আমি প্রথমে বললাম, তারপর যখন আমি তোমাদেরকে গদ্য সম্পর্কে ধারণা দিব তখন তোমরা বুঝতে পারবে যে
এটা কেন আমি বলেছিলাম। দেখো এই সুখী মানুষের চরিত্র সম্পর্কে যদি প্রথমে বলি, এই সুখী মানুষের চরিত্র কিন্তু আছে 5টি। কে কে? মোড়ল, কবিরাজ, হাসু, রহমত এবং আরেকটি চরিত্র আছে, আমি একটু লিখে নিচ্ছি। দেখো আছে মোড়ল, আছে কবিরাজ, আছেন হাসু, আছেন রহমত। এখানে কয়টা লিখলাম? 1টা 2টা 3টা 4টা। 5 নাম্বার যেটা আমি এটা ব্ল্যাঙ্ক রাখলাম, যখন আমি সেই প্রসঙ্গে আসবো আমি তখন সেই সম্পর্কে তোমাদেরকে বলবো। দেখো এখানে মোড়লের বয়স সম্পর্কে বলা আছে 50 বছর, কবিরাজের বয়স সম্পর্কে বলা আছে 60 বছর, হাসুর বয়স সম্পর্কে বলা আছে 45 বছর, রহমত সম্পর্কে বলা আছে 20 বছর। মোড়ল যে গল্পের অসুস্থ ব্যক্তিটি, কবিরাজ যে তাকে চিকিৎসা করতে এসেছিল, হাসু হচ্ছে মোড়লের মামাতো ভাই এবং রহমত হচ্ছে মোড়লের বিশ্বস্ত একজন চাকর। দেখো প্রথমে যেটা বলবো, এই নাটকের কিন্তু 2টা দৃশ্য। প্রথম দৃশ্য যে কথা দিয়ে শুরু হয়েছে বা যে চিত্র বা যে চরিত্র দিয়ে শুরু হয়েছে, সেই চিত্র বা চরিত্রটা হচ্ছে মোড়লের অসুখ। সে কিন্তু বিছানায় শুয়ে ছটফট করছে। কবিরাজ তার নারী পরীক্ষা করছে, মানে ধমনী পরীক্ষা করছে। মোড়লের আত্মীয় হাসুমিয়া এবং তার যে ভৃত্য মানে চাকর রহমত আলী, তারা হচ্ছে দুজন কি করছে? মোড়লের অসুখ নিয়ে কথা বলছেন। তাহলে দেখো প্রথমেই হাসু মানে যে মোড়লের মামাতো ভাই, সে হাসু রহমতের সঙ্গে মোড়লের অসুখ নিয়ে কথা বলছে। তো হাসু রহমতকে বলছে যে তোর মোড়ল তো বাঁচবে না, তোর মোড়ল তো মরে যাবে, নির্ঘাত মরে যাবে। কেন মরে যাবে? আপনি কেন এরকম কথা বলছেন? আপনি এরকম কথা বলছেন, আমি কিন্তু হাওয়া করে কেটে দিব। তখন বলছে না, বলতেই হবে, ভালো করে শোন। ওই কবিরাজ যতই মোড়লের নারী দেখুক না কেন, তোর মোড়লের কিন্তু নিস্তার নেই। আর রহমত বলছে অমন ভয় দেখাবেন না। হাসু বলতেছে কাঁদ, মন উজাড় করে কাঁদ রহমত, তোর মোড়ল একটা কঠিন লোক ছিল। কেন? আমাদের যে সুবর্ণপুর, পয়েন্ট আউট প্লিজ, ওদের যে এই কথোপকথন হচ্ছে, সেই কথোপকথনে যে গ্রামটা আছে সেই গ্রামের নাম হচ্ছে সুবর্ণপুর। তাহলে আমাদের এই সুবর্ণপুরের মানুষকে কিন্তু মোড়ল অনেক জ্বালিয়েছে। কারো গরু চুরি করেছে, কারো হাঁস, কারো মুরগি, কারো বাড়ির ধান লুট করেছে। এগুলো লুট করে কি হয়েছে? মোড়ল আজকে ধনী একটা লোক হয়েছে। মোড়লের কান্না দেখলে মানুষের কান্না দেখলে মোড়ল কি করতো? হাসতো। এরকম কথোপকথন হচ্ছে। তখন কবিরাজ কি বললো? থামো। মানে কবিরাজ তো মোড়লকে পরীক্ষা নিরীক্ষা করছে, কথা বলে অবশ্যই তার সমস্যা হচ্ছে। তখন বলছে থামো। তখন তারা দুজন থামলো এবং কবিরাজ আসার পরে তার সঙ্গে কথা শুরু করলো। হাসু তখন বলছে যে মোড়ল যে অত্যাচারী ছিল, পাপী ছিল, মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধের তো কাজ হবে না। মোড়লকে যে ওষুধই দেওয়া হোক না কেন, মোড়লের কিন্তু কোনো কাজ হবে না, কেননা মোড়ল তো অত্যাচারী ছিল, সে পাপী ছিল, কাউকে শান্তিতে থাকতে দেয়নি। তখন রহমত বলছে যে আর বাজে কথা বলবেন না, আপনি বাড়ি যান। তখন কবিরাজ বলছে যে দেখো মোড়ল তো অসুস্থ খুব, তাহলে তোমরা কথাবার্তা একটু কম বলো। তখন রহমত বলছে যে মোড়ল বাঁচবে তো, কেননা রহমত যে মানে তার চাকর ছিল, সে কিন্তু মোড়লকে যথেষ্ট ভালোবাসতো, কেননা সে তার নুন খেয়েছে। তখন রহমত বলছে মোড়ল বাঁচবে তো। কবিরাজ বলছে যে মূর্খের মতো কথা বলো না, মানুষ এবং প্রাণী কেউ কি অমর? কেউ তো অমর না। পৃথিবীতে জন্মগ্রহণ করলে তাকে তো মরতেই হবে। কিন্তু আমি যা বলি মনোযোগ দিয়ে আগে সেটা শোনো। তখন হাসু মানে মোড়লের যে মামাতো ভাই, সে বলছে মোড়ল তো আমার মামাতো ভাই। রহমত বলছে মোড়ল আমার মনি, মানে সে আমার মালিক, আমি তার চাকর। কবিরাজ বলছে এই নিষ্ঠুর মোড়ল, দেখো কবিরাজ কিন্তু বলছে এই নিষ্ঠুর মোড়ল, পয়েন্ট আউট করো, এই নিষ্ঠুর মোড়লকে যদি বাঁচাতে চাও তাহলে একটা কঠিন কাজ করতে হবে। কি কাজ করতে হবে? হাসু বলছে বাঘের চোখ আনতে হবে। আবার কবিরাজ বলছে না, আরো কঠিন কাজ। রহমত বলছে হিমালয় পাহাড় তুলে আনতে হবে। তখন কবিরাজ বলছে পাহাড়, সমুদ্র, চন্দ্র, নক্ষত্র এগুলো কিছুই লাগবে না, এগুলো কিছুতে কাজ হবে না। তখন মোড়ল বলছে আর সহ্য করতে পারছি না, মানে যে অসুস্থ ব্যক্তি সে বলছে আমি তো আর সহ্য করতে পারছি না, জ্বলে গেল, আমার হাড় ভেঙে গেল, আমাকে বাঁচাও। মোড়লের যে অসুখটা ছিল সেটা হচ্ছে হাড়ে হাড়ে ব্যথা।
তখন কবিরাজ বলছে শান্ত হও ও রহমত, মোরলের মুখে শরবত ঢেলে দাও। শান্ত হতে বলছে এবং মোরলের মুখে শরবত ঢেলে দিতে বলছে। তখন তার মুখে শরবতটা ঢেলে দেওয়া হলো। তখন হাসু মোরলকে জোর করে মোরলকে শুনে শুনে বলছে তুমি অনেক কিছু করেছো, তুমি আমার মুরগি জবাই করে খেয়েছো, এখন সে টাকা দাও আমাকে। সেটা সে উসুল করে নিতে চাচ্ছে। তখন মোরল তাকে ডেকে বললো যে ভাই হাসু এদিকে শোন, আমাকে তুই শান্তি এনে দে। মোরল বলছে আমি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, কারণ হাসু তাকে জিজ্ঞাসা করেছে তুমি কি কখনো মিথ্যা কথা আর বলবে। তখন মোরল বলছে না আমি তো আর কখনো মিথ্যা কথা বলবো না, আমি এই তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি আর কোনোদিন মানুষের কিছু জবরদস্তি করে নিয়ে আসবো না, আমাকে ভালো করে দাও। মানে তার অনেক আপত্তি মিনতি বেঁচে থাকার জন্য, তার সুস্থ হওয়ার জন্য। তখন কবিরাজ বললো যে দেখো আগে থেকেই তো আমরা একটা প্রবাদ বাক্য জানি যে লোভে পাপ, পাপে মৃত্যু। আর লোভ করলে তো পাপ করতে পাপ হবে, আর পাপ করলে তো অবশ্যই সে নিজের মৃত্যু নিজে ডেকে নিয়ে আসে। আর কোনোদিন লোভ করবে? তখন মোরল বলতেছে যে না আমি তো আর কোনোদিন লোভ করবো না, কারোর উপর অত্যাচার করবো না, আমাকে তোমরা বাঁচিয়ে দাও। মানে অনেক আপত্তি মিনতি, সেই আপত্তি মিনতির আর কোনো শেষ নেই। তখন কবিরাজ বললো যে তাহলে তুমি শুয়ে থাকো, আমি ওষুধের চিন্তা করছি। তখন মোরল শুয়ে থাকে। তখন কবিরাজ গিয়ে হাসু এবং রহমতের সঙ্গে কথা বলছে যে একটা কঠিন কাজ করতে হবে, আর এই কঠিন কাজটা করলে কি হবে, মোরলকে বাঁচানো যাবে। তখন মোরল বলতেছে আমার কত টাকা, কত বাড়ি, আমার মনে দুঃখ কেন, আমার যত টাকা লাগে আমি দেবো, আমাকে সুস্থ করে দাও। তখন কবিরাজ বলতেছে চুপ করো। তখন রহমত বলতেছে যে কি করতে হবে বলেন তো। তখন হাসু বলতেছে যে কি করতে হবে বলেন। তখন কবিরাজ বলতেছে যে দেখো একটা সুখী মানুষ। বলে সুখী মানুষ? বলে হ্যাঁ একটা সুখী মানুষ, এবং সেই সুখী মানুষের কোনো কাজ নেই, সেই সুখী মানুষের জামা লাগবে, সুখী মানুষের যে ফতুয়া, সেই ফতুয়াটা লাগবে। সেই ফতুয়াটা যদি তোমরা জোগাড় করে এনে দিতে পারো তাহলে আমি মোরলকে সুস্থ করতে পারবো। তখন হাসু আর রহমত বলতেছে এই আবার কি কাজ, এটা প্রায় সহজ কাজ। তখন কবিরাজ বলতেছে না রে ভাই, এ কিন্তু সহজ কাজ না, পৃথিবীতে সুখী মানুষ খুঁজে পাওয়া যে কি কষ্ট সেটা যাও খুঁজতে যাও, তখনই বুঝতে পারবে। তখন কি করলো, হাসু আর রহমত বের হয়ে গেল। সুখী মানুষ খোঁজার জন্য। তখন সুখী মানুষের খুঁজে তারা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, আর খুঁজে পাচ্ছে না। বনের মধ্যে চলে গেছে, বনের পাশে এক ভাঙা কুটির ছোট, সেই কুটিরের কাছে গিয়ে তারা থেমে তারা দুজন চাঁদের ম্লান আলোতে কথোপকথন করছে যে সুখী মানুষ খুঁজে পেলাম না, আশপাশে 5টা গ্রাম আমরা খুঁজে বেড়ালাম, 5টা গ্রাম আমরা চষে দেখলাম, তাও একটা সুখী মানুষ পেলাম না। সুখী মানুষ খোঁজা এত কষ্ট, কারো ভাত নেই, কারো ভিক্ষা নেই, ভিক্ষা দাও, কারো টাকা নেই তাকে টাকা দাও, কারো চাল নেই তাকে চাল দাও, কারো ধন নেই তাকে ধন দাও। এগুলো কি? কারো না কারো কিছু না কিছু চাই। এই পৃথিবীতে কি এমন আছে যার কিছুই দরকার নেই, সে সুখী? এমন সময় তারা যেখানে দাঁড়িয়ে কথা বলছিল সেইখানে যে একটা কুটির ছিল, সেই কুটিরে একটা মোচড় মোচড় শব্দ হতে লাগলো। রহমত তো ভয়, ভূত নাকি। তখন হাসু বলছে দাঁড়াও, চুপ করো। চুপ করতে বলে হাসু বলতেছে এই কুটিরের ভেতর কে রে, বের হয়ে আয়। তখন রহমত বলতেছে আপনি ভূত থেকে আনতেছেন, ভূত তো আমাদের নাচ বাজা করে খেয়ে ফেলবে, ভূত ডাকেন না। রহমত তো খুব ভয় পাচ্ছে। তখন হাসু বলতেছে আরে দাঁড়াও, থামো। তখন সে ডাকছে এই কে রে, বের হয়ে আয়। তখন দেখে একটা লোক বের হয়ে আসছে। তখন হাসু এবং রহমত কি করলো, তাকে জিজ্ঞাসা করলো যে এই কে রে। তখন বলল কেন, আমি একটা সুখী মানুষ। সুখী মানুষ? এই কথা শুনে তো হাসু রহমত তাজ্জব হয়ে গেল। আমরা 5 গ্রাম চষে বেড়ালাম, সুখী মানুষ খুঁজে পেলাম না, কে কোথা থেকে উদয় হলো যে সুখী মানুষ? তখন সে বলল হ্যাঁ আমি সত্যি সুখী। তখন বলতেছে যে আমরা তো খুব দুঃখী, আমরা তো একটা সুখী মানুষই খুঁজে বেড়াচ্ছি। তখন লোকটা বলতেছে আমি সুখী কেননা আমি সারাদিন বনে কাঠ কাটি, সেই কাঠ কেটে যা আমি উপার্জন করি তাই দিয়ে আমি চাল ডাল কিনে খাই, না পেলে না খাই, আমার তো কোনো অভাব নেই। মানুষের মনের সুখে খেয়ে দিয়ে গান গাইতে পারি, শুয়ে পড়ি, আমার কোনো অভাব নেই, আমার কোনো দুঃখ নেই। এক ঘুমেই আমার রাত কাবার। যার দেখো যে দুঃখ, যার চিন্তা, তার কিন্তু রাত্রে ঘুমাতে গেলে বারবার ঘুমটা ভেঙে যায়। কিন্তু সুখী মানুষের কিন্তু তা হয় না, এক ঘুমেই তার রাত কাবার হয়ে যায়। এমন সময় তখন হাসু বলতেছে তুমি যে বনের মধ্যে একা থাকো, তোমার ভয় করে না? হয় কেন, কিসের ভয়? বলে কেন, চোরের ভয়। বলে চোর দিয়ে কি হবে, চোর আমার কি নিবে? বলে কেন, তুমি যে কুটিরের ভেতর থাকো, তোমার সবকিছু যদি চোর নিয়ে যায়। তখন সেই সুখী মানুষটা হেসে বলছে যা নিয়ে যাক, তাতে কি, আমার কিছুই হবে না। তখন হাসু আর রহমত বলছে পেয়েছি সুখী মানুষ। আচ্ছা সুখী মানুষ, তোমাকে 100 টাকা দেবো, তুমি তোমার গায়ের জামা দাও। তখন বলে 100 টাকা দিবে, জামা দেবো? জামা সেটা আবার কি? তখন রহমত বলছে কেন, এই যে আমরা যে পড়েছি এটাই তো জামা।
বলছে জামা, আমার তো কোনো জামা নেই। বলে নেই? বলে যে না, আমার তো কোনো জামা নেই, আর আমার জামা নেই বলেই তো আমি সুখী। আমার কিছু নেইও, তাই আমার চোরেরও ভয় নেই, চোর আমার কিছু নিয়েও যেতে পারবে না, সেজন্যই আমি সুখী। বাস, গল্প শেষ। দেখো, একটা কথার মধ্যেই কিন্তু গল্পটা শেষ দিয়ে দিল যে আমার কিছু চোর নিয়ে যেতে পারবে না, সেজন্যই আমি সুখী। তাহলে আমরা এই গল্পের মূল অংশটা কি বুঝতে পারি? যে পৃথিবীতে যার যত আছে, যার যত ধন, যার যত সম্পদ, সে যতই নিজেকে সুখী ভাবো, আসলে কিন্তু সে নিজে সুখী না, তার কিছু না কিছুর অভাব লেগেই থাকবে। আর যার কিছু নেই, যে দিন এনে দিন খায়, যার কিছু চাহিদা নেই, সে কিন্তু প্রকৃতপক্ষে সুখী। কেননা যার যত মনের চাহিদা, সে কিন্তু ততই অসুখী। আর যার মনের কোনো চাহিদা নেই, যা দু হাতে পাচ্ছে তাই নেই সে সন্তুষ্ট, এমন ব্যক্তি কিন্তু সুখী মানুষ। কিন্তু তারা যখন গল্পের শেষে যে সুখী একটা মানুষ খুঁজে পেল, তখন কি হলো? সেই সুখী মানুষেরা জামা পেল না। তাহলে কি মনকে আর হয়তো বাঁচানো যাবে না। এই কথাটা দিয়ে কিন্তু গল্পটা ইতি টানা হয়েছে। তাহলে সুখী মানুষ হিসেবে গল্পটাতে মমতাজ উদ্দিন যেটা আমাদের বোঝাতে চেয়েছে, যে সেটা কিন্তু লেখকের বক্তব্যটা খুবই স্পষ্ট। সে বলতে চেয়েছে যে সম্পদই অশান্তির কারণ, সুখ একটা আপেক্ষিক ব্যাপার, এবং একজনের অনেক সম্পদ থেকেও কিন্তু তার সুখ নেই, আবার আরেকজনের কিছু না থাকলেও সে অনেক সুখী হতে পারে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? পৃথিবীতে যে যত সম্পদশালী, তার অসুখ তার বেশি, তার সুখটা ততই কম। আর যে যত কম সম্পদশালী, সে কিন্তু ততটাই সুখী। যে অল্পতে সন্তুষ্ট থাকতে পারে, সে কিন্তু নিজে সুখে রাখতে পারে এবং অন্যকেও সুখে রাখতে পারে। তাহলে শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার এই বোঝানোটা বুঝতে পেরেছো। আজকে তোমাদের এই গদ্য সুখী মানুষ সম্পর্কে আমি তোমাদেরকে কিছুটা ধারণা দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং বোঝার চেষ্টা করবে। আর যদি বুঝতে না পারো, তোমাদের ক্লাস গ্রুপে অবশ্যই আমাকে নক করবে, আমি তোমাদেরকে সেই সলভটা দেওয়ার চেষ্টা করব। আর তোমরা এই গল্পটা খুব সুন্দর করে আন্ডারলাইন করে পড়বে। এটা পড়লেই তোমাদের শব্দের অর্থগুলো ইজি হয়ে যাবে, আর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নটা তোমাদের কাছে ইজি হয়ে যাবে। সৃজনশীল প্রশ্ন তো বুঝতে কোনো সমস্যাই থাকবে না। তাহলে সকলেই ভালো থাকো। আমি পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তীতে অন্য কোনো গদ্য পদ্য নিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো। তাহলে সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।